ভাবুন তো, 1850-এর কলকাতা, হাই রাইজের যানজট নয়, প্রাসাদ নগরী, সেই কলকাতা যেখানে দিনে বুলবুলির লড়াই চলে, বিড়ালের বিয়েতে ওড়ে লক্ষ লক্ষ টাকা, আর রাতে জলসাঘর ভেসে যায় সুরের মূর্ছনায়, নাচের বিভঙ্গে। কোনো আসরে খরচ হয় সেকালের 30,000 টাকা, যা দিয়ে আজকের দিনে একটা আস্ত ফ্ল্যাট কেনা যায়, কোথাও আবার তার চেয়েও বেশি। দিনে বাবুরা ব্রিটিশদের আফিম বেচে সিন্দুক ভরান, আর রাতে বাইজিদের পায়ে টাকা লুটিয়ে ঐশ্বর্যের উন্মত্ত রেশারেশিতে নামেন। শহরের ভিতর জেগে ওঠে এক মায়ানগর। আজ আমরা বিস্ময়ে চোখ পাকিয়ে কলকাতার সেই বাবুদের বিলাস বৈভবের গল্প শুনি, কিন্তু খুব অল্প শুনি তাঁদের কথা যাঁরা সেদিনের ইতিহাসের আসল চরিত্র। তাঁরা বাইজি, যাদের সমাজ বেশ্যা বলে ঘৃণা করে। কিন্তু জানেন কি, সেদিনের নিকি বাই বা গহরজানের মতো শিল্পীরাই ছিলেন ভারতের প্রথম সুপারস্টার, আমাদের সংস্কৃতি চর্চার একটা বুনিয়াদ। যারা ট্যাক্স দিতেন, প্রপার্টি কিনতেন, তাদের গল্পও কিন্তু কম রোমাঞ্চকর নয়। যাদের এক সময় বলা হতো কুইন অফ হারমোনি, ব্রিটিশ আইন আর সমাজের ভণ্ডামি তাঁদের বানিয়ে দিল শুধুই দেহ পসারিনী। আজকের গল্পটা কোনো রাজা বাদশার নয়, আজকের গল্পটা এক মহান ট্র্যাজেডির, সুর, মদ, টাকার দুর্ভাগ্যের গল্প, প্রদীপের নিচে জমা অন্ধকারের গল্প, সেই সুপারস্টারদের গল্প যাঁদের কেউ মনে রাখেনি। নমস্কার, আমি অনির্বাণ, আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে। তবে গল্প শুরুর আগে একটা আবদার, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যাবে না। আর মনে করে লাইক আর সাবস্ক্রাইব বাটনে আপনার আঙুলের এক চিলতে স্পর্শ দিয়ে যাবেন। ওই একটুকু সময় তো আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের লাগে, তাই নিষ্ঠুর হবেন না প্লিজ। চলুন আজকের পর্বটা শুরু করা যাক। এই গল্পটা শুরু হচ্ছে পলাশীর যুদ্ধের পরের সময় থেকে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন বাংলা দখল করেছে, কিন্তু ব্যবসা চালাবে কি করে? তারা তো এদেশের ভাষা বোঝে না, গ্রাম বা জনপদের রাস্তা চেনে না। তাদের দরকার ছিল একদল বিশ্বস্ত স্থানীয় লোক, দালাল বা মিডলম্যান। ইতিহাসে এদের পোশাকি নাম মুৎসুদ্দি বা বেনিয়ান, যারা হয়ে উঠবেন ব্রিটিশদের ব্যবসা বৃদ্ধির মাধ্যম। হঠাৎ বিপুল কাঁচা টাকা হাতে পেয়ে হয়ে উঠবেন বাবু। লবণ, নীল এবং সবথেকে গুরুত্বপূর্ণ আফিম। শুনলে অবাক হবেন, সেকালের কলকাতার বাবুদের আয়ের একটা বিশাল অংশ আসত এই আন্তর্জাতিক মাদক ব্যবসা থেকে। ব্রিটিশরা বাংলার জমিতে জোর করে আফিম চাষ করাতো, আর সেটা চীনে পাচার করে ধ্বংস করতো ওদেশের যুব সমাজকে। আর এই পুরো চক্রে ব্রিটিশ বাণিজ্যের পার্টনার বা এজেন্ট ছিলেন আমাদের কলকাতার কিছু বিখ্যাত পরিবার। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের কোম্পানি চীনে আফিম পাঠাতো, আবার শোভাবাজার বা মল্লিক পরিবার ব্রিটিশদের বেনিয়ার হিসাবে প্রচুর অর্থ উপার্জন করত। সেই সঙ্গে জুড়ে ছিল ছোট বড় অনেক নাম। ব্রিটিশদের ব্যবসা যেমন বাড়ল, কমিশন হিসাবে এদের সিন্ধুকে জমতে শুরু করলো কাঁচা টাকা। তারপর 1793 সালে কর্নওয়ালিস চালু করলেন চিরস্থায়ী বন্দোবস্ত। ব্যাস, রাতারাতি একদল ব্যবসায়ী হয়ে গেলেন জমিদার। উত্তর কলকাতার ব্ল্যাক টাউনে মাথা তুলল একের পর এক প্রাসাদ। তবে সব বাবু কিন্তু এক ছিলেন না, মুদ্রার উল্টো পিঠও ছিল। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বা রামদুলাল সরকারের মতো ভিশনারি মানুষরা এই টাকা দিয়েই তৈরি করেছিলেন ইন্ডাস্ট্রি, নিজেদের ব্যবসার বুনিয়াদ। যেমন তাঁরা বুঝেছিলেন যে শুধু দালালি করে দেশ এগোবে না, কিন্তু সকলে তো এরকম উদ্যমী নয়। তাই বাকিদের হাতে যখন হঠাৎ করেই বিপুল পরিমাণ টাকা এলো, তাঁদের আঙুল ফুলে হলো কলা গাছ। আসলে টাকা যখন বিনা পরিশ্রমে হাতে আসে, তখন মানুষের মাথায় চাপে অদ্ভুত এক বিকার। ঐতিহাসিকরা একে বলছেন দ্য কালচার অফ এক্সট্রাভেগেন্স। কলকাতার বাবু কালচারের বিলাসিতার নানা গল্প আপনারা নিশ্চয়ই শুনেছেন। যেমন ধরুন বাবু রামতনু দত্ত, তিনি রোজ সকালে গোলাপ জল দিয়ে গোটা বাড়ি ধোয়া দেন। আবার বাগবাজারের বাবু ভুবনমোহন নিয়োগী, তিনি একবার প্রমাণ করতে চাইলেন যে টাকার তাঁর কাছে কোনো দাম নেই। তিনি 100 টাকার নোটের তোড়ায় আগুন জ্বালিয়ে সেই আগুনে নিজের চুরুট ধরিয়েছিলেন। আজকের দিনে সেই একটা 100 টাকার ভ্যালু 10,000 টাকার বেশি। আর শোভাবাজারের রাজা নবকৃষ্ণদেব, পলাশীর যুদ্ধের পর লর্ড ক্লাইভকে খুশি করার জন্য তিনি যে দুর্গাপুজোর আয়োজন করেছিলেন, লোকমুখে তার নামই হয়ে গিয়েছিল কোম্পানির পুজো। সেখানে
দেবীর আরাধনার চেয়ে বড় ছিল সাহেবদের মনোরঞ্জন। আর এই মনোরঞ্জনের কেন্দ্রবিন্দুতে ছিলেন বাইজিরা। সেকালে বাবুদের ঐশ্বর্য আর আভিজাত্য জাহির করার সবচেয়ে বড় মাধ্যম ছিলেন এই বাইজিরাই। বাইজি শব্দটা শুনলেই আমাদের অনেকের মনে একটা নেতিবাচক ছবি ভেসে ওঠে। সিনেমা আমাদের শিখিয়েছে এরা বোধহয় নিছকই দেহ বসারেনি, কিন্তু ইতিহাস বলছে এটা ডাহা মিথ্যে কথা। এরা সাধারণ পতিতা ছিলেন না, এরা ছিলেন তাওয়াইফ, এরা ছিলেন হাইলি এডুকেটেড। ছোটবেলা থেকে এদের শেখানো হতো উচ্চাঙ্গ সঙ্গীত, কত্থক নাচ, উর্দু শায়েরি, পলিটিক্স এবং আদব কায়দা। প্রাচীন ভারতে গণিকা নিয়ে একটা পর্ব করেছিলাম, সেটা শুনলে প্রাচীনকাল থেকেই গণিকাদের এই শিক্ষা দীক্ষার বিষয়টা বুঝতে সুবিধা হবে। সেকালের অভিজাত পরিবারের ছেলেরা এদের কাছে আসত তেহজিব বা ভদ্রতা শিখতে। ঐতিহাসিকরা তাই এদের বলেছেন সমাজের কালচারাল গেটকিপার। এদের সম্মান কতটা উঁচুতে ছিল তার একটা উদাহরণ দিই। আমরা সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়কে তো চিনি। তিনি সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন, কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ভারতের প্রথম আধুনিক মনস্ক মানুষও তিনি। জানেন কি, তিনিও এক বাইজির গানে মুগ্ধ ছিলেন। 1823 সালে রামমোহন রায় বিখ্যাত বাইজি নিকি বাইকে নিজের মানিকতলার বাগান বাড়িতে গান গাওয়ার জন্য সসম্মানে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি নিকি বাইকে কিন্তু পতিতা ভাবেননি, ভেবেছিলেন একজন মহান শিল্পী। ব্রিটিশ আর্টিস্ট চার্লস ডয়েলি এই নিকি বাইকে বলতেন দ্য ইতালিয়ান অপেরা অফ ইন্ডিয়া। সেকালে তার মাসিক বেতন ছিল 1000 টাকা, আজকের ভ্যালুয়েশনে যা প্রায় 15 লক্ষ টাকার সমান। তবে এই গ্ল্যামারের পিছনে অনেক লড়াইয়ের গল্পও ছিল। শুধু রূপ দিয়ে নয়, এরা টিকেছিলেন নিজেদের প্রতিভার দমে। যেমন এলাহাবাদের জানকীবাই, তাকে বলা হতো 56 ছুরি। এক ঈর্ষান্বিত প্রেমিকের আক্রোশবশত ছুরির আঘাতে তার মুখ ক্ষতবিক্ষত হয়ে গেছিল। 56 বার ছুরির আঘাত খেয়েছিলেন তিনি। সেই ঘটনার পরই সবাই ভেবেছিলেন যে তিনি হয়তো শেষ, কিন্তু তিনি ফিরে এসেছিলেন। ওই দাগ লাগা মুখ নিয়েই তিনি জলসা ঘরে গান গাইতেন আর লোকে মন্ত্রমুগ্ধ হয়ে শুনত। যে ঘটনা প্রমাণ করে যে বাইজি কালচার মানে শরীর নয়, বিশুদ্ধ সঙ্গীত চর্চা। গহরজানের নাম তো আমরা অনেকেই শুনেছি। তার কথায় পড়ে আসছি, তার মা বড় মালকা জান একজন বড় মাপের উর্দু কবি ছিলেন। 1883 সালে কলকাতায় এসে মাত্র 3 বছরের মধ্যে তিনি চিতপুর রোডে বিশাল বাড়ি কিনেছিলেন। ভাবুন, সেকালে একা একজন নারী নিজের টাকায় সম্পত্তি কিনছেন। আর গহরজান, তিনি তো লেজেন্ড। সেটা 1902 সাল। ভারতে সবে গ্রামোফোন এসেছে, কিন্তু সম্ভ্রান্ত ঘরের মেয়েরা ভয়ে গান রেকর্ড করলেন না। কুসংস্কার ছিল যে কলের গানে গলা দিলে গলা নষ্ট হয়ে যাবে। সেই কুসংস্কার ভেঙে এগিয়ে এলেন গহরজান। সেকালে একজন স্কুল মাস্টারের বা কেরানির বেতন ছিল মাসে 20 টাকা, আর গহরজান একটা 3 মিনিটের গানের জন্য নিয়েছিলেন 3000 টাকা। ভারতের প্রথম রেকর্ড আর্টিস্ট। তারপর বাংলা, উর্দু, পার্সি, ইংরেজি, ফার্সি, আরবি, তামিল, মারাঠি, গুজরাটি, পশতু, পেশোয়ার ইত্যাদি নানা ভাষায় তিনি 600রও বেশি গান রেকর্ড করেছিলেন। সে সময় গহরজানের দাপট এতটা ছিল যে ব্রিটিশ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি কলকাতার রাস্তায় 6টা ঘোড়ায় টানা ফিটন গাড়ি ছোটাতেন। সেকালে বড় লাট ছাড়াই অধিকার আর কারো ছিল না। তাঁর খ্যাতি আন্তর্জাতিক ছিল। অস্ট্রিয়া এবং চেকোস্লোভাকিয়াতে তৈরি হওয়া দেশলাইয়ের বাক্সতেও তাঁর ছবি থাকত। এরা বিভিন্ন সমাজসেবা এবং সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িয়েছিলেন। যেমন গহরজান গান্ধীজির অনুরোধে 1920-তে চ্যারিটি কনসার্ট করে তাঁর হাতে তুলে দিয়েছিলেন 24,000 টাকা। আবার প্রখ্যাত বাইজি হীরা বুলবুল তাঁর ছেলেকে হিন্দু কলেজে ভর্তি করতে গিয়ে যে অপমানের সম্মুখীন হয়েছিলেন, তাঁর বিরুদ্ধেও তিনি ফুঁসে উঠেছিলেন। 1853 11 ফেব্রুয়ারি সংবাদ প্রভাকরে সম্পাদকীয়তে ফলাও করে সমালোচনা বের হয়েছিল, কি আক্ষেপ, যবন ও খ্রিস্টান এই 2 দোষ ছিল, এইক্ষণে বেশ্যাপুত্র আসিয়া ত্রিদোষ প্রাপ্ত করাইল। হীরা বুলবুলের ছেলেকে কলেজ থেকে নির্বাসিত হতে হয়েছিল। অথচ কত ধনাঢ্য সমাজ শিরোমণি হীরা বুলবুলের পায়ে লুটিয়ে গড়াগড়ি যেতেন, তাতে কোনো দোষ ছিল না। সেকালে আসরুন জিন্নাত, বেগম জান, মির্জা জান, জদ্দন বাই, কোহিনূর, ইন্দুবালা আরও কত বাইজি ছিলেন। শত প্রতিবন্ধকতার অবজ্ঞার মধ্যেও যাঁরা হয়ে উঠেছিলেন ভারতের প্রথম পাওয়ার উম্যান। বাবু কালচারের চাকচিক্য তো দেখলেন, এবার দেখুন তার পিছনের কুৎসিত সত্যটা। সেকালের সমাজ দর্পণ। নববাবু বিলাসে বাবু হওয়ার ট্রেনিং দেওয়া হচ্ছে, কিভাবে বাবু হয়ে ওঠা যাবে।
সেখানে বলা হচ্ছে, প্রতি রবিবারে বাগানে যাইবা, মৎস্য ধরিবা, শখের যাত্রা শুনিবা, নামজাদা বেশ্যা ও বাই ইয়ার দিগকে নিমন্ত্রণ করিয়া বাগানে আনাইবা, বহুমূল্য বস্ত্র, হার, হীরকাঙ্গরীয় ইত্যাদি দিয়া তুষ্ট করিবা, দেখিবে কি মজা হয়। এর পরের উপদেশ, যাহার চারি প পরিপূর্ণ হইবে তিনি হাফ বাবু হইবেন। চারি প হইতেছে পাশা, পায়রা, পর্দার ও পোশাক। ইহার সহিত যাহার চারি খ পরিপূর্ণ হইবে তিনি পুরা বাবু হইবেন। এই চারি খ হইতেছে খুশি, খানকি, খানা, খয়রাত। বুঝতেই পারছেন সমাজ তখন কোন পথে এগোচ্ছিল। এই বাগান বাড়িগুলো হয়ে উঠেছিল উচ্ছৃঙ্খলতার কেন্দ্র। শুধু তাই নয়, এই জলসা ঘরগুলো ছিল সেকালের পাওয়ার সেন্টার। বাবুরা এখানে ব্রিটিশ সাহেব বা ব্যবসায়ীদের ডেকে আনতেন, আর নিজেদের বিজনেস ডিল ফাইনাল করার জন্য বাইজিদের টোপ বা এন্টারটেনমেন্ট হিসাবে ব্যবহার করতেন। বাইজিরা ছিলেন শিল্পী, কিন্তু বাবুদের হাতে তাঁরা ধীরে ধীরে হয়ে উঠলেন পণ্য। শিল্পের এই পণ্যায়ন বা ফ্যানাটিক ফ্যান্ডম কোন পর্যায়ে নেমেছিল তার একটা উদাহরণ দিই। একটা বর্ষাকালের রাত, এক বিখ্যাত বাইজি জলসাঘর থেকে বেরোচ্ছেন। বাইরে প্রবল বৃষ্টি, রাস্তায় কাদা। বাইজি তাঁর দামি জুতো পরে কাদায় নামতে চাইছিলেন না। তখন উপস্থিত এক বাবু কি করলেন জানেন? তিনি মুহূর্তের মধ্যে নিজের গা থেকে কয়েক হাজার টাকা দামের কাশ্মীরি শালটা খুলে কাদার উপর বিছিয়ে দিলেন কার্পেটের মতো, যাতে বাইজির পায়ে কাদা না লাগে। এটা প্রেম নয়, এটা ছিল টাকার গরম আর অন্ধ মোহের প্রদর্শনী। আর এই মোহের চূড়ান্ত উদাহরণ বাগবাজারের ভুবনমোহন নিয়োগী। একবার তাঁর বাইজি আবদার করলেন যে তিনি নাকি টাকার গন্ধ সহ্য করতে পারেন না। বাবু ভুবনমোহন তখন কি করলেন? তিনি 100 টাকার নোটের তাড়ায় আগুন জ্বালিয়ে সেই আগুনের শিখা দিয়ে নিজের চুরুট ধরালেন, শুধুমাত্র বাইজিকে এটা বোঝানোর জন্য যে তোমার জন্য আমি সব পুড়িয়ে দিতে পারি। এখানে একটা প্রশ্ন জাগে, বাইজিরা কি এগুলো বুঝতেন না? বুঝতেন। কিন্তু মনে রাখবেন, সেকালের সমাজ এই নারীদের কোনো সম্মান বা সুরক্ষা দিত না। সমাজ তাঁদের ঘৃণা করত। তাই এই সমাজ নারীকে যেখানে সম্মান দেয় না, সেখানে টাকাই হয়ে ওঠে একমাত্র সুরক্ষা বা সিকিউরিটি। লালসার ফাঁদে পা দিয়ে অনেক বাবু যেমন ভিখারি হয়েছেন, তেমনি বাইজিরাও নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বাবুদের ইমোশনাল ব্ল্যাকমেল করে নিজেদের নামে আস্ত জমিদারি বা এস্টেট লিখিয়ে নিয়েছেন অনেক। কিন্তু এর ফল কি হলো? ধনোন্মত্ত বাবুরা শিল্পের কদর করতে জানতেন না, তারা জানতেন শরীর কিনতে। তাই যে ধ্রুপদী সঙ্গীত ছিল সাধনার বিষয়, বাবুদের ছোঁয়ায় তা হয়ে গেল বাজারের পণ্য। আর এই বাইজি কালচারের গায়ে চিরকালের জন্য লেগে গেল দেহ ব্যবসার কালি, যা আজও মোছেনি। তবে এই কালি মুছতে সেকালের শিক্ষিত সমাজ উঠে পড়ে লেগেছিল। সেটা 19 শতকের শেষ দিক। কলকাতায় তখন সমাজ সংস্কারের ঝড় উঠেছে। একদিকে বিদ্যাসাগর, রামমোহন রায়, অন্যদিকে নব্য শিক্ষিত ভদ্রলোক সমাজ। শুরু হলো অ্যান্টি নাচ মুভমেন্ট। স্লোগান উঠল, বাইজি নাচ অশ্লীল, এরা সমাজকে নষ্ট করছে। এখানে একটা অস্বস্তিকর প্রশ্ন জাগে। সমাজ তখন বলছিল বাইজিরা নাকি বাবুদের চরিত্র নষ্ট করছে, কিন্তু কেউ একবার বলল না যে বাবুদের আত্মশুদ্ধি বা চরিত্রের সংশোধন দরকার। বাবু তো জোর করে বাইজিকে বাগান বাড়িতে তুলে আনছিলেন, তাহলে দোষটা একতরফা নারীর হলো কেন? কারণটা সোজা, বাবুরা ছিলেন ধনী, পাওয়ারফুল, তাদের ছোঁয়া বারণ। তাই সমাজ বেছে নিল সফট টার্গেট, সেই শিল্পীদের যাদের কোনো সামাজিক কবচ ছিল না। আর এই কফিনে শেষ পেরেকটা পুঁতে দিল ব্রিটিশ আইন। 1868 সালের কুখ্যাত সেই আইন, কন্টাজিয়াস ডিজিজেস অ্যাক্ট। ব্রিটিশ সৈন্যদের যৌন রোগ থেকে বাঁচাতে পুলিশকে ক্ষমতা দেওয়া হলো যে কোনো নর্তকী বা গায়িকাকে সন্দেহ হলেই ধরে নিয়ে গিয়ে জোর করে শারীরিক পরীক্ষা অর্থাৎ জেনিটাল এক্সামিনেশন করার। ভাবুন একবার, এককালে যারা রাজসভায় সম্ভ্রমের আসনে বসতেন, তাদের জোর করে বিবস্ত্র করা হচ্ছে শুধুমাত্র এটা প্রমাণ করার জন্য যে তাঁরা রোগী নন। একজন শিল্পীর কাছে এর চেয়ে বড় মৃত্যু আর কি হতে পারে? এই অপমানে অনেক শিল্পী আত্মহত্যা করলেন, অনেকে গান ছেড়ে দিলেন। ব্রিটিশ পুলিশের হাত থেকে বাঁচতে বহু বাইজি রাতারাতি কলকাতা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন ফরাসি কলোনি চন্দননগরে। কারণ ফরাসি আইনে অন্তত এই পৈশাচিক চেকআপ টেকআপ এসব ছিল না। আর যারা পালাতে পারলেন না, যারা পেটের দায়ে রয়ে গেলেন, সমাজ ও আইন মিলে তাদের ঠেলে দিল উত্তর কলকাতার কিছু নির্দিষ্ট গলিতে, যেমন সোনাগাছি বা হাড়কাটা গলি। তবে মনে রাখবেন, সোনাগাছি এলাকাটা কিন্তু নতুন নয়। 1780 আগে থেকে যেখানে দেহ ব্যবসা চলতো, কিন্তু
1868 সালের ওই আইনের পর একটা বড় পরিবর্তন এলো। যারা এতদিন নিজেদের তাওয়াইফ বা শিল্পী বলে পরিচয় দিতেন, তারা বাধ্য হলে ওই পেশাদার দেহ ব্যবসায়ীদের ভিড়ে মিশে যেতে। যে ঘর থেকে একদিন সুরের মূর্ছনা ছড়িয়ে পড়তো, সেই ঘরে গান থেমে গেল। কোঠার নিচে দালাল আর খদ্দেরের ভিড় বাড়ল। এভাবেই কলকাতার বুক থেকে মুছে গেল একটা আস্ত সংস্কৃতি। আজ আমরা সোনাগাছি বা রেড লাইট এরিয়া নিয়ে অনেক কথা বলি, নাক ছিটকাই, কিন্তু ইতিহাস সাক্ষী এই পরিস্থিতির জন্য যতটা দায়ী ব্রিটিশ শোষণ, ঠিক ততটাই দায়ী আমাদের সমাজের ভণ্ডামি। মিকিবাই, গহরজান বা জানকিবাই এরা যদি আজ ইউরোপে জন্মাতেন, তবে হয়তো অপেরা সিঙ্গার হিসেবে মূর্তি পুজো পেতেন, কিন্তু আমাদের ইতিহাস তাদের মনে রাখেনি। একটা ইন্টারেস্টিং তথ্য দিই, আজ আমরা যে ঠুমরি গজল শুনি, তার প্রত্যেকটা সুর গায়কই কিন্তু এই বাইজিদেরই সৃষ্টি। তাঁদের সৃষ্টি করা গান আজ আমরা ড্রয়িং রুমে বসে উপভোগ করি, কিন্তু তাঁদের মনে রাখি কি? আমরা বলি যে বাবুরা সব হারিয়েছিলেন, কিন্তু সত্যিটা হচ্ছে বাবুরা যেটা হারিয়েছিলেন সেটা শুধু টাকা, এবং সেটাও নিজেদের দোষে। কিন্তু এই শিল্পীরা, তারা হারিয়েছিলেন তাদের সম্মান, তাদের শিল্প, তাদের অস্তিত্ব। টাকার বিনিময়ে শরীর কেনা যায়, কিন্তু একটা গান বা একটা সুর আর শিল্প। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন, আজকের দিনে দাঁড়িয়ে বলুন তো আসলে অপরাধীটা কে? সেই লম্পট বাবুরা, নাকি সেই নীতিবাগীর সমাজ যারা একদিন শিল্পীকে জোর করে পতিতা সাজিয়েছিল, নাকি আইন? ইতিহাসের এই অবিচারের রায় আজ হয়তো আপনাদের হাতে। কমেন্টে জানান আপনারা কি মনে করেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।